আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাঠগোলাপ চ্যানেলে স্বাগতম। আশা করি ভালো আছেন আপনারা। এর আগে আমি 2টা ভিডিও আপলোড দিয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের পর্ব 1 এবং 2। আজকে আমি পড়ব পর্ব 3। পূর্বভূমিকা। বাংলাদেশে ইংরেজি শিক্ষার প্রথম পর্যায়ে চণ্ডীমণ্ডপের হাওয়ার সঙ্গে স্কুল কলেজের হাওয়ার তাপের বৈষম্য ঘটাতে সমাজ বিদ্রোহের যে ঝড় উঠেছিল, সেই ঝড়ের চাঞ্চল্য ধরা দিয়েছিলেন জ্ঞানদাশঙ্কর। তিনি সেকালের লোক, কিন্তু তার তারিখটা হঠাৎ পিছলিয়ে সরে এসেছিল অনেকখানি একালে। তিনি আগাম জন্মেছিলেন। বুদ্ধিতে, বাক্যে, ব্যবহারে তিনি ছিলেন তার বয়সের লোকদের অসমসাময়িক। সমুদ্রের ঢেউবিলাসী পাখির মতো লোকনিন্দার ঝাপট বুক পেতে নিতেই তার আনন্দ ছিল। রক্ষণশীলদের সমালোচনা সত্ত্বেও ইংরেজদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে তিনি আধুনিকতার হাওয়ায় মুক্ত চিন্তার মানুষ হতে পেরেছিলেন। ধর্মকর্মের প্রতি তার অবজ্ঞা ছিল না, তবে সেসব তার আচার আচরণে গুরুত্ব পায়নি। তার পুত্র অন্নদাশঙ্কর পিতার মতোই আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে রক্ষণশীলদের সমালোচনার পাত্র হয়েছিলেন। এতে করে তার বিলেতি হোটেলে নিয়মিত চপ কাটলেট খাওয়া বন্ধ হয়নি। তবে তিনি আধুনিক হলেও পিতা জ্ঞানদাশঙ্করের মতো উগ্র ছিলেন না, হয়তো পিতার দৃষ্টান্ত দেখে অভ্যস্ত হওয়ার কারণেই। প্রথম প্রজন্মের সামাজিক আচার আচরণে পরিবর্তনের যে দ্রুত গতি থাকে, পরবর্তী প্রজন্মে এসে তা কিছুটা স্তিমিত হয়ে আসাই নিয়ম। অন্নদাশঙ্করের পুত্র বরদাশঙ্কর সব হিসেব উল্টে দিয়ে প্রতিক্রিয়াশীল হয়ে পরিবর্তনের গতি শুধু রোধ করতে উদ্যত হলো না, অতীতে ফিরে যাবার জন্য পদক্ষেপ গ্রহণ করল। এমন সকল পিতামহের নাতিরা এবং পিতা পুত্রেরা যখন একই রকম তারিখের বিপর্যয় সংশোধন করতে চেষ্টা করে, তখন তারা এক দৌড়ে পৌঁছায় পঞ্জিকার একেবারে উল্টো দিকের টার্মিনসে। এক্ষেত্রেও তাই ঘটল। বরদাশঙ্কর বাপের মৃত্যুর পর যুগ হিসাবে বাপ পিতামহের প্রায় আদিম পূর্বপুরুষ হয়ে উঠলেন। মনসাকেও হাত জোর করলেন, শীতলাকেও মা বলে ঠান্ডা করতে চান। মাদুলি ধুয়ে জল খাওয়া শুরু হলো। সহস্র দুর্গা নাম লিখতে লিখতে দিনের পূর্বাহ্ন যায় কেটে। তার এলাকায় যে বৈশ্যদল নিজেদের দ্বিজত্ব প্রমাণ করতে মাথা চাকা দিয়ে উঠেছিল, অন্তরে বাহিরে সকল দিক থেকেই তাদের বিচলিত করা হলো। হিন্দুত্ব রক্ষার উপায়গুলিকে বিজ্ঞানের স্পর্শদোষ থেকে বাঁচাবার উদ্দেশ্যে ভাটপাড়ার সাহায্যে অসংখ্য প্যাসফলেট ছাপিয়ে আধুনিক বুদ্ধির কপালে বিনামূল্যে ঋষিবাক্য বর্ষণ করতে কার্পণ্য করলেন না। অতি অল্পকারের মধ্যেই ক্রিয়াকর্মে, জপে তোপে, আসনে আচমনে, ধ্যানে স্নানে, ধূপে ধুনোয়, ব্রাহ্মণ সেবায় শুদ্ধাচারের অচল দুর্গ নিশ্ছিদ্র করে বানালেন। অবশেষে গোদান, স্বর্ণদান, ভূমিদান, কন্যাদায়, পিতাদায়, মাতৃদায়, হরণ প্রভৃতির পরিবর্তে অসংখ্য ব্রাহ্মণের অজস্র আশাবাদী বহন করে তিনি লোকান্তরে যখন গেলেন, তখন তার 27 বছর বয়স। বরদাশঙ্করের পিতা অন্নদাশঙ্করের পরম বন্ধু, তারই সঙ্গে এক কলেজে পড়া, একই হোটেলে চপ কাটলেট খাওয়া রামলোচন বাড়ুজ্যের কন্যা যোগমায়ার সঙ্গেই বরদার বিবাহ হয়েছিল। তিনি সেই সময়ে যোগমায়ার পিতৃকুলের সঙ্গে প্রতিকুলের ব্যবহারগত বর্ণভেদ ছিল না। এর বাপের ঘরের মেয়েরা পড়াশোনা করেন, বাইরে বেরোন, এমনকি তাদের কেউ কেউ মাসিক পত্রে সচিত্র ভ্রমণ বৃত্তান্তও লিখেছেন। সেই বাড়ির মেয়ের সূচি সংস্করণে যাতে অনুস্বার বিসর্গের ভুলচুক না থাকে, সেই চেষ্টায় লাগিলেন তার স্বামী। সনাতন সীমান্ত রক্ষা নীতির অটল শাসনে যোগমায়ায় গতিবিদ বিবিধ পাসপোর্ট প্রাণালীর দ্বারা নিয়ন্ত্রিত হলো। চোখের উপর তার ঘুমটা নামল, মনের উপরেও। দেবী সরস্বতী যখন কোনো অবকাশে এসে অন্তঃপুরে প্রবেশ করতেন, তখন পাহারায় তাকেও কাপড় ঝাড়া দিয়ে আসতে হতো। তার হাতের ইংরেজি বইগুলোর বাইরেই হয়তো বাজেয়াপ্ত প্রাকবঙ্কিম বাংলা সাহিত্যের পরবর্তী রচনা ধরা পড়লে চৌকাঠ পার হতে পেত না। যোগ বাশিষ্ঠ রামায়ণের উৎকৃষ্ট বাধাই বাংলা অনুবাদ যোগমায়ায় শেলফে অনেক কাল থেকে অপেক্ষা করে আছে। অবসর বিনোদন উপলক্ষে সেটা তিনি আলোচনা করবেন, এমন একটা আগ্রহ এই বাড়ির কর্তৃপক্ষের মনে অন্তিমকাল পর্যন্তই ছিল। এই পৌরাণিক লোহার সিন্দুকের মধ্যে নিজেকে সেফ ডিপোজিটের মতো ভাঁজ করে রাখা যোগমায়ার পক্ষে সহজ ছিল না।
তবু বিদ্রোহী মনকে শাসনে রেখেছিলেন। এই মানসিক অবরোধের মধ্যে তার একমাত্র আশ্রয় ছিলেন দীনশরণ বেদান্তরত্ন। এদের সভা পণ্ডিত। যোগমায়ার স্বাভাবিক স্বচ্ছ বুদ্ধি তাকে অত্যন্ত ভালো লেগেছিল। তিনি স্পষ্টই বলতেন, মা, এ সমস্ত ক্রিয়াকর্মের জঞ্জাল তোমার জন্য নয়। যারা মূঢ় তারা কেবল যে নিজেদেরকে নিজেরাই ঠকায় তা নয়, পৃথিবী শুদ্ধ সমস্ত কিছুই তাদের ঠকাতে থাকে। তুমি কি মনে করো আমরা এ সমস্ত বিশ্বাস করি? দেখনি কি বিধান দেবার বেলায় আমরা প্রয়োজন বুঝে শাস্ত্রকে ব্যাকরণের পাছে উলট পালট করে দুঃখ বোধ করি না। তার মানে মনের মধ্যে আমরা বাঁধন মানি নে। বাইরে আমাদের মূঢ় সাজতে হয় মূঢ়দের খাতিরে। তুমি নিজে যখন ভুলতে চাও না, তখন তোমাকে ভোলাবার কাজ আমার দ্বারা হবে না। যখন ইচ্ছা করবে মা, আমাকে ডেকে পাঠিও। আমি যা সত্য বলে জানি তাই তোমাকে শাস্ত্র থেকে শুনিয়ে যাব। একদিন তিনি এসে যোগমায়াকে কখনো গীতা, কখনো ব্রহ্মভাষ্য থেকে ব্যাখ্যা করে বুঝিয়ে যেতেন। যোগমায়া তাকে এমন বুদ্ধিপূর্বক প্রশ্ন করতেন যে বেদান্ত রত্ন মশাই পুলকিত হয়ে উঠতেন। এর কাছে আলোচনায় তার উৎসাহের অন্ত থাকত না। বরদাশঙ্কর তার চারিদিকে ছোট বড় যেসব গুরু ও গুরুতরদের জুটিয়েছিলেন, তাদের প্রতি বেদান্ত রত্ন মশাইয়ের বিপুল অবজ্ঞা ছিল। তিনি যোগমায়াকে বলতেন, মা, সমস্ত শহরে একমাত্র এই তোমার ঘরে কথা কয়ে আমি সুখ পাই। তুমি আমাকে আত্মধিক্কার থেকে বাঁচিয়েছ। এমনই করে কিছুকাল নিরবকাশ ব্রত উপবাসের মধ্যে পঞ্জিকার শিকলি বাঁধা দিনগুলো কোনো মতে কেটে গেল। জীবনটা আগাগোড়াই হয়ে উঠল আজকালকার খবরি কাগজে কিম্ভূত ভাষায় যাকে বলে বাধ্যতামূলক। স্বামীর মৃত্যুর পর তার ছেলে জ্যোতিশঙ্কর ও মেয়ে সুরমাকে মানুষ করার দায়িত্ব পড়ল যোগমায়ার উপর। তিনি স্বাধীনভাবে থাকতে শুরু করলেন কলকাতায়, গরমের সময়ে কোনো একটা পাহাড়ে। জ্যোতিশঙ্কর এখন পড়েছে কলেজে, কিন্তু সুরমাকে পড়াবার মতো কোনো মেয়ে বিদ্যালয় তার পছন্দ না হওয়াতে বহু সন্ধানে তার শিক্ষার জন্য লাবণ্যলতাকে পেয়েছেন গৃহশিক্ষিকা হিসেবে। তারই সঙ্গে আজ সকালে আচমকা অমিতের দেখা। শেষের কবিতা উপন্যাসের ৩য় পর্ব এই পর্যন্তই। ৪র্থ পর্ব খুব তাড়াতাড়ি আমি আপলোড করার চেষ্টা করব। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।